সংস্থা আয়োজিত থিয়েটার বারে এই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন ত্রিপুরার একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় পার্থ মজুমদার মহোদয়। নমস্কার পার্থবাবু। নমস্কার। আপনি আমাদের থিয়েটার বাড়ি অনুষ্ঠানের সময় দিয়েছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আপ্লুত, আমাদের দর্শক শ্রোতাবৃন্দরাও আপ্লুত আপনাদের থিয়েটারের বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা প্রথমেই থিয়েটার বাড়ির প্রত্যেকটি পর্বে উক্ত ব্যক্তিদের জীবনে নাটকে যাপনের অংশগুলো জেনে থাকি। আমরা এই পর্ব এটাই করব। পার্থবাবু, আমরা প্রথমে জানবো আপনি নাটককে আপনার জীবনের যাপনের একটা অংশ হিসেবে বেছে নিয়েছেন, এর কারণটা যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। অ্যাকচুয়ালি নাটকে আসাটা আমার একটা কাকতালীয় ব্যাপার। কাকতালীয় বলছি কারণ ছোটবেলা থেকে আমি নাটক করিনি। আমি ছোটবেলা থেকে ওই আবৃত্তি, তবলা বাজাতাম, ওই চলতো। চাকরি পাওয়ার পর একদিন হঠাৎ করে আমার এক বন্ধু এসে বলছে যে চলো নাটক করবে। আমি বলছি আরে আমি কোনোদিন নাটক করিনি, এসে আমি কি করবো? আমি আমি ভয়ই। আমি বললাম না আমি নাটক করবো না। বলছে না, নাটক না, একটা আবৃত্তির পার্ট আছে, তোমাকে সেটা করতে হবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওকে চলো। ওই প্রথম আমি গেলাম ত্রিপুরা রাজ্যের আরেকজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভু ভট্টাচার্য, উনার নির্দেশনায় স্টিয়ারিং হাতে নাটক। ওটাতে একটা আবৃত্তির একটা অংশ ছিল, সেটার জন্য লোক পাচ্ছিল না, আমাকে নিয়ে বললো তুমি করো এই জায়গাটা। ওই যে গেলাম, এই জায়গা থেকে আর বেরোতে পারলাম না আর কি। ওখানে গিয়ে এনভায়রনমেন্টটা কি, সন্ধ্যাবেলা যেতাম, সন্ধ্যাবেলা থেকে 6:30 বা 6টা থেকে রিহার্সাল, মাঝখানে মুড়ি চানাচুর চা, একটা ব্রেক, আড্ডা, আবার রিহার্সাল, এবং সবার সঙ্গে মিলেমিশে একটা পরিবেশটা এরকম যে আস্তে 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 নাটকে সম্পূর্ণ ঢুকে গেলাম। ওইগুলো ছেড়ে দিয়ে সম্পূর্ণ হোল টাইমারই বলা যায় এখন নাটকে আছি আমি। অর্থাৎ আপনার মধ্যে নাটকের একটা সুপ্ত প্রতিভা ছিল, এবং এই সুপ্ত প্রতিভাটা আপনি বললেন বিভু ভট্টাচার্য, ওনার হাত ধরে স্ফুলিঙ্গ আকার ধারণ করলো। হতে পারে, ওই চললো, এরপর জার্নি শুরু। আচ্ছা, ওই সনটা যদি আমি জানি। ওটা 1997 বা 98, এক্স্যাক্টলি দুটোর মধ্যে একটা। মানে তখন জাস্ট চাকরি পেয়েছি আমরা। 96-এ সার্ভিসে জয়েন করলাম। ইন্টার অফিসে তো সব সরকারি চাকরিজীবীরাই অভিনয় করে, মহিলা বাদ দিলে পুরুষরা সব চাকরি। ওই সময়টাতে চাকরিতে জয়েন করলাম 97 না 98, আমি জাস্ট 96-এ চাকরিতে জয়েন করলাম 98-এ। ওইটা থেকেই ঢুকলাম। তারপর ভালো লাগলো, ভাবলাম স্কুলের বাচ্চাদের দিয়ে করাই। তখন আমি আগরতলারই বেলাবর হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করি। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নাটক করালাম। দেখলাম আমার যারা সিনিয়র কলিগরা ছিলেন তারা বেশ উৎসাহ দিচ্ছেন। এই স্কুলে একের পর এক শুরু হলো বাচ্চাদের নিয়ে কাজ। বিদ্যালয়ে বিজ্ঞানমূলক নাটক না অন্য কোনো? না, বিজ্ঞানমূলক নাটক এবং বাচ্চাদের অন্যান্য নাটকও করেছি। এটা এখনো করি। বাচ্চাদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, বাচ্চাদের নিয়ে কাজ করি, এখনো করি। আমি যতটুকু জানি আপনার একটা নাটক স্টেট লেভেল, আর নাটকের একটা স্ক্রিপ্ট স্টেট লেভেলে প্রথম হয়েছে। হ্যাঁ, ওটা ছিল 2004 সাল। ওটা ছিল জাতীয় বিজ্ঞান বর্ষ। 2004 সালটাকে কেন্দ্রীয় সরকার জাতীয় বিজ্ঞান বর্ষ ঘোষণা করেছিল। তখন বিজ্ঞান বিষয়ে বিদ্যালয় স্তরে পাণ্ডুলিপি প্রতিযোগিতা হলো, সায়েন্স এন্ড টেকনোলজি থেকে, এবং পারফরমেন্স হলো। সেই জায়গায় আমার একটা নাটক ছিল কুসংস্কারের উপর, প্রত্যয়। সেই প্রত্যয় স্ক্রিপ্টটা প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট হয়, তারপর ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন হয়, স্টেট লেভেলও এই সেটা ফার্স্ট হয়। ওটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারি। মানে নাটকে আরো বেশিভাবে ইনভলভ হওয়ার পেছনে ওইটা একটা কাজ করছে, কারণ ওই জায়গায় রাজ্যের নমস্য নাট্য ব্যক্তিত্বরাও ছিলেন সেই সময়ে, যারা পারফর্ম করিয়েছেন তাদের ডাইরেকশনে বা তাদের স্ক্রিপ্ট দিয়ে। আমি ভাবিনি আমার স্ক্রিপ্ট হিসেবে, আমি ভাবছি আনন্দ, তখন আনন্দেই করানো যে বাচ্চাদের নিয়ে যাই, ঠিক আছে। তখন গিয়ে দেখা গেল যে না, আমার পাণ্ডুলিপিও আমি প্রথম হলাম, আমার টিম বেলাবর স্কুলও প্রথম হলো। এটা ছিল জাতীয় বিজ্ঞান বর্ষ হিসেবে ওই 2004 সালে। কিন্তু 98 থেকে যে শুরু করেছি তার মাঝে অনেকগুলো
নাটক করেছি বাচ্চাদের নিয়ে, স্কুলের স্টুডেন্টদের নিয়ে। আপনার নিজের লেখা নাটক? আমার নিজের লেখা। আমি মূলত অন্যের লেখা নাটক একটা বা দুইটা আমি করেছি বড় নাটক, এছাড়া নিজের লেখা নাটক আমি দুটো নাটক বড় অন্য লেখা করেছি, এছাড়া বাকি সব আমার নিজের লেখা নাটকই। আমরা শুনেছি আপনি কিভাবে নাটকে আসলেন। আপনি নাটক লেখা এবং নির্দেশনা কিভাবে আসলেন এটা যদি জানেন। ওইটা লেখা এবং আসলে ছোটবেলা থেকে একটু লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম। পত্র পত্রিকাতেও লেখা লেখি করতাম, বিভিন্ন প্রবন্ধ ইসে। তাই লেখার একটা অভ্যেস ছিল না যে তা না, বিদ্যালয় স্তরে বিদ্যালয়ের ম্যাগাজিনে লেখা এগুলো লিখতাম। ওই থেকেই প্রথম নাটক লিখলাম বাচ্চাদের জন্য, স্কুলের স্টুডেন্টদের জন্য, আলেয়া। আলেয়া নিয়ে প্রথম নাটক। তারপর ভূতের বাতি, শব্দজব্দ, প্রত্যয়, আরো অনেকগুলো নাম ভুলে গেছি। বাচ্চাদের নিয়ে একের পর এক নাটক ইসে করলাম। তখন আমাদের যে সংস্থা এখন আছি আমরা, সুর পঞ্চম, আমি সুর পঞ্চম আমাদের শুরু হয়েছিল 1989। আমরা জাস্ট কলেজে পড়ি তখন। তখন আমরা গান বাজনা করতাম, আমাদের বন্ধু বান্ধবরাও সবাই গান বাজনার ছিল। ক্লাসিক্যাল মিউজিকের উপর কাজ করব এবং বিজ্ঞান নিয়ে কাজ করব, এই জন্য আমরা মূলত আমরা 5 জন ছিলাম। 5 জনের নাম হিসেবে সুর পঞ্চম নাম নিয়ে তৈরি হয়েছে সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, কালচারাল অ্যান্ড সায়েন্স অর্গানাইজেশন শুরু হলো। তারপরেই সুর পঞ্চম নিয়ে ক্লাসিক্যাল মিউজিকের উপরই কাজ চলতো আমাদের এবং সায়েন্স অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস চলতো। তখন সুর পঞ্চমের ব্যানারে আমরা সায়েন্স অ্যাওয়ারনেস এর উপর নাটক করতে শুরু করলাম, বাচ্চাদের নাটক সুর পঞ্চমের ব্যানারে করতে শুরু করলাম। তখন বিশেষ করে ত্রিপুরা রাজ্যের একটা বড় প্রতিযোগিতা, আপনিও জানেন, বিশ্বদেব ভট্টাচার্য স্মৃতি একাঙ্ক নাটক প্রতিযোগিতা বাচ্চাদের জন্য। এটা 25 বছর 26 বছর ধরে শিল্পী সংগঠন নামে একটি সংস্থা করেছে। ওই ইসেতে অংশ নিতে শুরু করলাম। বিভিন্ন বিজ্ঞান নাটক কম্পিটিশন, সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, এগুলোতে করতে শুরু করলাম। ওই একের পর এক এভাবে সবগুলো সুর পঞ্চমের ব্যানারে, দুইটা ব্যানারে প্যারালালি চলতো। সুর পঞ্চম মানে স্কুলের বাইরে সুর পঞ্চমের ব্যানারে, আর নয়তো স্কুলের ব্যানারে। যেরকম আমি বেলাবরে দীর্ঘদিন ছিলাম, বেলাবর স্কুল থেকে গিয়েছি। তারপর আমি মাধবপুর স্কুলে ছিলাম, মাধবপুর স্কুল থেকেও এটা ডিস্ট্রিক্ট লেভেল, ফার্স্ট স্টেট লেভেল কম্পিটিশনে গেছে স্কুল লেভেলের নাটক নিয়ে। ওই জায়গাতে মেলা ঘরে কম্পিটিশন, সেখানেও আমরা সেকেন্ড হয়েছিলাম। এইভাবে স্কুলের বাচ্চাদের নিয়ে অনেক কাজ করেছি। এমন কতগুলো নাটক আপনি লিখেছেন? ছোটদের জন্য নাটক, পাশাপাশি ধরুন আকাশবাণীর জন্য বা দূরদর্শনের জন্য কিছু ডিপার্টমেন্টের ডিমান্ড অনুযায়ী অ্যাওয়ারনেস, তাদের যেরকম এইডস কন্ট্রোল, DWS, হেলথ, সব মিলিয়ে এক্স্যাক্টলি কোনো নেই, তবে 200-র উপর হবে এই ইসে আর কি। একটা নাট্যকারের জীবনে এটা একটা বড় অনুভূতি, এবং আমরা যারা নাটক নিয়ে কাজ করি তাদের জন্য এটা গর্বের বিষয় যে উনি 200খানা নাটক নিজে লিখেছেন। আমাদের দর্শক শ্রোতারা আপনার কাছ থেকে অনুপ্রেরণা পাবে। এতগুলো নাটক আপনারা লিখেছেন। আপনার কিছু বছর আগে আপনার একটা নাট্য সমগ্র বের হয়েছে, এটা নিয়ে যদি কিছু বলেন। এটা আসলে বলতে দ্বিধা নেই, একটু আমি আগুছালই যে কোথায় স্ক্রিপ্ট আছে, কি আছে, স্ক্রিপ্ট লিখলাম এই খোলা কাগজে, এটাকে প্রিন্ট করানো এইসব আর চিন্তা ভাবনা নেই। কিছু কিছু আমার স্টুডেন্ট আছে, সে জমিয়ে রাখে একদম ছোটবেলা থেকে, স্কুল লেভেলে আমার প্রথম নাটক থেকে সে করছে, এখনো আছে আমার স্কুলে আমার সঙ্গে নাটক করে। পিন্টু দাস, সে কিছু স্ক্রিপ্ট আমার সংরক্ষণ করে। তারপর করোনার সময় বসে রইলাম, মনে হলো যে না, একটু তো এগুলোর ডকুমেন্টেশন দরকার। এর মধ্যে এগিয়ে আসলো আমার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী নিহারিকা পাবলিশার্স, আগরতলার একটা সুনামধন্য পাবলিশার, নিহারিকা পাবলিশার তীর্থঙ্কর দাস মহোদয়। তিনি বললেন যে স্যার আপনি দিন না, আমি প্রকাশ করব বই। তারপর 2023-এ বই মেলায় প্রথম আমার নাট্য সমগ্র বেরোয়। এগুলো বড়দের নাটক নিয়ে, ছোটদের নাটক না। ছোটদের নাটক নিয়ে এখন পর্যন্ত কোনো মানে বই হিসেবে বের করা আর হয়ে ওঠেনি, কারণ এগুলো যে ডিটিভি করা, এসে করা, আর আমি সেভাবে টেক্সেবি না যে কম্পিউটারে ডাইরেক্ট টাইপ করা পারি না। আর আমার কলম কাগজে যতটা আমি কমফোর্টেবল,
ওই কিবোর্ডে ততটা কমফোর্টেবল না। অনেকে দেখি ডাইরেক্ট কিবোর্ডে করছে, আমি পারি না। যার ফলে কাগজে কলমে লিখে এটাকে যে আবার ডিটিপি করে এসে করা, ওই কাজটা আর হয়ে ওঠেনি। করবো অবশ্য তো আছে, কিছুটা সময়েরও অভাব আছে, কিছুটা সব মিলিয়ে আর করা হয়ে ওঠেনি। এখন মানে নাটকের সংখ্যা যদি বলেন, বড়দের নাটকের সংখ্যা যদি বলেন, কয়টা আপনি লিখেছেন? বড়দের নাটক 14-15টা। এবং নির্দেশনা? নির্দেশনা এখন পর্যন্ত অন্য নাটকও করেছি, মানে আমার লেখার বাইরে। যেরকম আরো 2টা নাটক আমি নির্দেশনা করেছিলাম বড়দের, আমার সুরপঞ্চম প্রোডাকশনে। মহাভারতের মুসল পর্ব একটা, এটা আমার লেখা নয়। আর একটা একালের বুদ্ধ, এটাও আমার লেখা নয়। দুটো বাইরের কলকাতার দুজনের লেখা। এগুলো ছাড়া বাকি সবগুলো নাটক আমার নির্দেশনা করা। আচ্ছা, আপনি শিক্ষকতাও করেন, আবার সুর পঞ্চমে আপনি আছেন। একটা আরেকটার কত পরিপূরক নাটক করতে গিয়ে? শিক্ষকতা এবং আমরা একটা নাট্য সংস্থার হয়ে নাটক করছি, বিদ্যালয় স্তরও নাটক করছি, তাহলে কতটুকু সুবিধে হয়? সুবিধা আছে, আমি মনে করি সুবিধে। কেন সুবিধে? আমার বিদ্যালয়ের স্টুডেন্টরাও আমার সংস্থার, যেরকম আমি এখন বললাম, ওই যে স্কুলে সে 8 বা 9 পড়তো তখন, সেই সময়, এটা বলছি আমি 97-98 এর কথা, সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু সে আমার সংস্থার একদম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করে চলছে, নাটক করছে। আমার লাস্ট প্রোডাকশন এই মাসের 8 তারিখে গেছে, ওখানেও সে লিড রোল করেছে। এটাই হচ্ছে একজন শিক্ষকেরও বড় প্রাপ্তি। এই জায়গায় আরেকটা কথা, শিক্ষক হিসেবে আরেকটা বড় প্রাপ্তি আমার, যে থিয়েটার ইন এডুকেশন এখন এনএসডি করছে। ওই সময় আমি যেভাবে ছাত্রদের নিয়ে নাটক করতাম, যে কোনো ভাবেই হোক, দ্য টেলিগ্রাফ, যেটা ন্যাশনালি রিনাউন্ড একটা ইংলিশ ডেইলি নিউজ পেপার, সেই টেলিগ্রাফে আমার একটা ইন্টারভিউ ছাপানো হয়েছে, যে বাচ্চাদের নিয়ে যে কাজ করা হচ্ছে। এটা বাচ্চাদের নিয়ে কাজ করার পেছনে একটা গল্প আছে, যেটা নিয়ে একটু বিতর্ক হয়েছিল। এটা সুকুমার রায়ের গন্ধবিচার। গন্ধবিচার কবিতাটাকে আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করেছিলাম বাচ্চাদের দিয়ে, যে রাজার, মানে শেষটা এরকম ছিল, রাজা গন্ধটা কোত্থেকে আসছে বুঝতে পারছেন, কিন্তু যে মাত্র মুকুটটা খুলে ফেলে গন্ধ নেই, মুকুটটা পড়লেই গন্ধ। আমি এটা বোঝাতে চেয়েছিলাম, পাওয়ারের মধ্যেই গন্ধটা তোমার। ওটা নিয়ে আমি কেন বাচ্চাদের নিয়ে এই ধরনের রাজনৈতিক একটা সচেতন করার ইসে করলাম? আমি কোনো রাজনৈতিক বার্তাই ছিল না, যে এটা শুধু দেখিয়েছিলাম তার পাওয়ারের মধ্যে গন্ধ। মুকুট খুলে ফেলছে গন্ধ বিচারের রাজা, রাজা গন্ধ পায়, সবাইকে টোটাল সবাইকে ডেকে আনছে, গন্ধের কোথেকে গন্ধ আসছে বের করার জন্য। শেষটা আমি করেছিলাম এভাবে, যে এটা পাওয়ারের মতো গন্ধ, তোমার অন্য কিছুতে না। এটা একটা ভালো বার্তা। এটা নিয়ে অনেকে ইসে করেছে, একটা বিতর্ক করছে। এইটাই কোনো না কোনো ভাবে, যে এটা নাকি টেলিগ্রাফের প্রতিনিধি যিনি ছিলেন আমার স্যার, উনি শেখর দত্ত স্যার, জার্নালিস্ট, খুব আজকে বরিষ্ঠ জার্নালিস্ট, সিনিয়র মোস্ট জার্নালিস্টের মধ্যে একজন। উনি আমাকে এসে বললেন, কিরি তোর নাটক এরকম এরকম একটা শুনলাম আমাদের, তোর বাড়িতে যাও। আমাদের ঠিক আছে, আসো। তারপর এসে উনি আমার কাছ থেকে সব ডিটেলস নিয়ে, নাটক নিয়ে, তারপর উনি টেলিগ্রাফে এসে করলেন। তারপর আমাদের রাজ্যের বিশিষ্ট ওয়েব পোর্টাল ত্রিপুরা info.com-এও এই বাচ্চাদের নাটক নিয়ে যে এডুকেশনের সঙ্গে বা ইনভলভ করা যায়, এটা নিয়ে ওরাও একটা স্টোরি। আপনি যেটা বললেন একটু আগে গন্ধবিচার নিয়ে, সুকুমার রায়ের, আপনি লাস্ট যেটা এন্ডিং দিয়েছেন, আমার মনে হয় এটা শুধু এক কালের না, সর্বকালের জন্য আমারও এটাই ধারণা। এরকম দুঃসাহসিক কাজ করারও একটা সাহস থাকা দরকার, ওনার কাছে আমরা পেয়েছি। এগুলো আমাদের দর্শক শ্রোতারা, তোমরা এগুলো অনুভূতিগুলো নেবে। আমি একটু দুঃসাহসিক বলতে, আমি যতগুলো নাটকই, মানে বিশেষ করে বড়দের, আমি চেষ্টা করেছি, কিন্তু গদবাধা অনলি বিনোদন তার জন্য না। যেরকম আমার প্রথম নাটক, বড়দের জন্য লেখা নাটক জিজ্ঞাসা, এটা 2009। একটা জিনিস মনে রাখবেন, 2011 জেনারেল সেন্সাসে কিন্তু প্রথম থার্ড জেন্ডার ইনক্লুড হয় আমাদের ইসেতে। এর আগে পর্যন্ত থার্ড জেন্ডারের কোনো ইসে ছিল না। আমার মনে প্রশ্ন এসছে, হিজড়াদের যন্ত্রণা, জীবন যন্ত্রণা কি? আমি হিজড়াদের বাড়িতে গিয়েছি, শীতের মধ্যে গিয়ে দীর্ঘদিন ওদের সঙ্গে মিশেছি, এবং মিশতে গিয়ে দেখলাম আমার যা ধারণা ছিল হিজড়াদের সম্পর্কে, অনেকের একটা ইসে ধারণা আছে হিজড়াদের নিয়ে, যে তারা হয়তো বা মানুষের উপর জোর জুলুম করে, ইসে করে। মোটেই তা না, আমাদের থেকে বেশি মানবিক ওরা। তাদের সঙ্গে মিশে আমি দেখলাম ওরা ভোট দিতে পারে না,
ওরা হসপিটালে ভর্তি হতে পারে না, যে মেল ওয়ার্ডে রাখবে না ফিমেল ওয়ার্ডে রাখবে, ভোটার লিস্টে থাকতে পারে না। কেন এরকম? এটা নিয়ে পড়াশোনা করতে করতে, ওদের সঙ্গে ইসে করতে করতে তাদের পুরো জীবন কাহিনী, তাদের যে ভিসা থেকে হয়েছে, কেন হয়, একটা সাইন্টিফিক ব্যাখ্যা কি, যে ক্রোমোজোমাল স্ট্রাকচার যে একটা ডিসব্যালেন্স হলে হচ্ছে, XX বা XY না, একটা ও ক্রোমোজোম এসে যুক্ত হলে হিজরা হচ্ছে, যে XX এর সঙ্গে ও যুক্ত হতে পারে, বা XY এর সঙ্গে ও একটা ক্রোমোজোম আছে যেটা নাকি যুক্ত হলে হিজরা হতে পারে। ওই বিষয়টাকে নিয়ে কিন্তু আমার প্রথম নাটক জিজ্ঞাসা, তাদের জীবন যন্ত্রণা, তাদের ডিমান্ড, যে আমরা তো মানুষ, অর্থাৎ তাদের আত্মকথা এবং জীবন যন্ত্রণা নিয়ে। আত্মকথা এবং জীবন যন্ত্রণা, কারণ তাদের তো নিজের দোষে তো সে হিজরা হয়নি। একজন স্বাভাবিক মা বাবার ঘরে হিজরা জন্ম হতেই পারে, এটা সাইন্টিফিক একটা ডিসঅর্ডার। তারাই তো মানুষ, তারাও মানুষ, কিন্তু তারা আমার সোসাইটি তাদেরকে দূরে সরিয়ে নিচ্ছে না। কারণ তাদের প্রফেশন কি করবে? তারা ভিক্ষা করা ছাড়া তাদের কাছে কোনো প্রফেশন নেই। আজকে 2011 সাল থেকে গিয়ে থার্ড জেন্ডার অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানে, তাদের চাকরির জায়গা আছে, চিকিৎসার জায়গা আছে, সব জায়গা আছে। কিন্তু আমি যখন লিখেছিলাম তখন কিন্তু সেই ইসে ছিল না। সালটা বলেছিলেন 2009, আমি 2009। এটা কি আপনার প্রথম নাটক? প্রথম নাটক, এটা আমার বড়দের নিয়ে প্রথম নাটক, বড়দের নিয়ে প্রথম নাটক। তারপরে দেখুন আমার একটা সাকসেসফুল প্রোডাকশন গেছে, পরিণতি। এটা নিয়েও বিতর্ক হয়েছে যে এই ধরনের নাটক, বেশ কয়েকজন আগরতলা গুণীজন বরিষ্ঠ নাটক বলছে তুই এইসব বিষয় কেন টেনে আনছিস, ত্রিপুরাতে নেই। কিন্তু কি এনেছিলাম এটার মধ্যে? ডিভোর্স রেট। আমি এটা টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, TISS, তাদের রিপোর্ট, ইন্ডিয়া টুডের রিপোর্ট, জি নিউজের কিছু নিউজ ইসে থেকে আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে দেখলাম, ডিভোর্স রেট যেটা 9 এর দশকে ছিল 1.1%, সেটা ইন্ডিয়াতে এই 2009-10 সালে 9.7 বা 9%, এত রেপিড বাড়ছে। আমরা কিছুদিন আগে একটা রিপোর্ট আমি দেখেছি, যত উন্নত দেশ তাদের ডিভোর্স রেট বেশি। কেন এটা? এবং পাশাপাশি সোয়াপ কালচার, এটাও অ্যাডাল্ট, টোটালি অ্যাডাল্ট ছিল, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মানে শারীরিকভাবে ইন্টারচেঞ্জ করে। এটারও আমি তথ্য দিয়ে করেছি, এটার মধ্যে কোনো রকমের ইসে নেই। আমি তো বললাম টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের তথ্য দিয়ে, ইন্ডিয়া টুডের তথ্য দিয়ে, আমি কোন জায়গা থেকে তথ্য নিয়েছি সেটা নিয়ে, এইটা যে ইন্ডিয়াতে বাড়ছে, যেই কারণে ডিভোর্স রেট বাড়ছে, এই ভোগবাদী সমাজ এর জন্য বাড়ছে, এটা নিয়ে পরিণতি, এটা নিয়ে অনেকটা বিতর্ক হয়েছে। অনেকেই বলছে যে এই ধরনের নাটক, কিন্তু এটা খুব সাকসেসফুল প্রোডাকশন হয়েছে, বেশ কয়েকটা শো করেছি। নাটক তো আমাদের সমাজের কথা বলে, সমাজের অবক্ষয়ের কোন দিকে যাচ্ছে সমাজটা তাও বলে, এটা নিয়ে আপনি লিখেছেন। হ্যাঁ, তাকে অ্যাকচুয়ালি মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে আমরা একটা ভয়ঙ্কর সত্যি আমাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে করা। কিন্তু আমরা অনেকেই আছি যারা আমরা বুদ্ধিজীবী বলি, তারা আমরা অনেক সত্যকে লুকিয়ে রাখতে চাই। এই জিনিসটা আমার পছন্দ হয় না। আর আমি, সবাই জানে যারা আমার সঙ্গে চলে, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, যা সত্যি সামনাসামনি বলি, পেছনে বলি না। তাই আমি তাদেরকেও বলেছিলাম। এবং আমি মেইন ক্যারেক্টারের জন্য যাকে আমি প্রথমে, আমি নাম বলছি না, ইসে করেছিলাম যে আপনি করুন এই ক্যারেক্টারটা, উনি আমাকে অপোজ করেছেন যে না না না, এই নাটক আমি করবো না। নাটক দেখার পর উনি বলছেন যে পার্থ, তোর এটাতে না করে আমি ভুল করলাম। দেখার পর এই জায়গাতে ওই রকম পরিণতি ছিল। এমন আর কিছু নাটক যেটা আপনার মনে খুব নাড়িয়েছে? না, যেরকম আমার আরেকটা নাটক এন্টিবায়ো নিয়ে রিসার্চ করেছে একজন MS স্কলার, উদয়পুরের মেয়ে। এন্টিবায়ো না, আরো 4টা না 5টা, আমার 4টা বা 5টা নাটক নিয়ে মাস্টার ডিগ্রিতে প্রজেক্ট সাবমিট করেছে। এন্টিবায়ো ছিল। এন্টিবায়োর মধ্যে এটা সায়েন্স ফিকশন। মানে আমি কেন কথাটা বলছি, আমি একই গদবাঁধা ছন্দে চলি না, একটু চেষ্টা করি ভ্যারাইটি রাখার। যে জিজ্ঞাসা ছিল এক ধরনের, পরিণতি এক ধরনের। এন্টিবায়ো সম্পূর্ণ কল্পবিজ্ঞানের উপর নির্ভর করে লেখা, কিন্তু এটার মধ্যে মেসেজ ছিল যে ভোগবাদ, আমাদেরকে অসন্তুষ্টি, আমাদের যে বর্তমানে রেস্টলেসনেস বাড়ছে, প্রচুর মানুষ ডিপ্রেশনে ভুগছে। আমার এই নাটকের মধ্য দিয়ে আমি বার্তা দিতে চেয়েছিলাম মা শারদার একটা কথা, সন্তুষ্টির চেয়ে বড় গুণ নাই। শুধু এই শব্দটাকে আমি ধরেছিলাম যে যত কমে সন্তুষ্ট থাকতে পারবো, তত মানসিক শান্তিতে থাকতে পারবো।
যার যত আরো চাই চাহিদা থাকবে তার মানসিক অশান্তি আরো বেশি হবে। ওইটাই আমার অ্যান্টিবায়োটিক মূল কথা ছিল। কিন্তু আবার যদি অন্যদিকে যাই, আমার বান্ধু কেন দালান ঘর একটা নাটক, এটাও সম্পূর্ণ অন্য ফোক ফর্মের নাটক। আমাদের নীরমহলের রুদি জলা, যেটা রুদি জলাতে কিভাবে কলোনি তৈরি হয়েছে, রুদি জলা কিভাবে তৈরি হলো, তাদের জীবন জীবিকা কিরকম, এদের কাছে গিয়ে গিয়ে ইন্টারভিউ নিয়ে ওদের সঙ্গে মিশে ওদের খাদ্যাভ্যাস কি, পোশাক পরিচ্ছদ কি, তাদের রিচুয়ালস কি, তারা বিয়ে শাদী কিভাবে দিচ্ছে, তাদের নৌকাবাইজটাকে ওরা কিভাবে দেখে, এটার উপর আমার বান্ধব কেন দালান ঘর। এটাও সাকসেসফুল প্রোডাকশন একটা হয়েছে, অনেক জায়গাতেই শো হয়েছে। বা এই যে রিসেন্টলি করলাম সেটা আবার সম্পূর্ণ অন্য। এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানি বা যারা বললেন যে এই বিষয়ে ভারতবর্ষে নাটক নিয়ে কাজ হয়নি, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর। নেতাজি সুভাষ, হ্যাঁ 8ই মার্চ এটা আমাদের আগরতলাতে হলো। তারপর পরশু 28 তারিখ, এই মাসে 28 তারিখ, আজকে 31 মার্চ, 28 মার্চ আমরা করলাম কৈলাসহরে। এটা যে নেতাজি সুভাষচন্দ্র বোস 15 জানুয়ারি 1941 কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে অন্তর্ধান হয়েছে। আবার 28 মার্চ বার্লিন শহরে গিয়ে আত্মপ্রকাশ করেছেন। এই মাঝের এই 72 দিন সময় উনি কিভাবে কাটিয়েছেন, এই 72 দিন সময়টাকে নিয়ে শুধুমাত্র নেতাজি মতো ব্যক্তিকে তো ধরা আমার পক্ষে সম্ভব না, যেই বিশাল বিশ্বে ব্রিটিশের দ্বারা সম্ভব, তাই উনার জীবনকে আমি নাটকের ফ্রেমে আনবো, এটা আমার ধৃষ্টতা। তারপরে এটা সাহস নিয়ে করেছি, যাক প্রশংসা পেয়েছি। এটাও একটা দুঃসাহসিক নাটক। দুঃসাহসিক নাটক, সবাই বলছে এটা দুঃসাহসিক একটা কাজ করেছো তুমি, কিন্তু তথ্য নিব, কোনো জায়গায় আমি তথ্যের কোনো বিকৃতি করিনি। এবং সবচেয়ে বড় জিনিস, এটার তথ্য এমন জায়গা থেকে কালেকশন করেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু কাবুল শহরে গিয়ে যার বাড়িতে আত্মগোপন করেছিলেন, উত্তম চাঁদ, উনার লেখা বই থেকে আমি তথ্য নিয়েছি, উনার নিজের লেখা বই। তাই এই নাটকগুলোর এক একটা এক এক ধরনের। আমি একই ছন্দে যাচ্ছে তা যে করেছি তা না। এর আগে প্রিপেড ছিল ওই সাধারণ একজন ড্রাইভারের গল্প নিয়ে। একটা ড্রাইভার কিভাবে পুঁজিবাদ, মানে ধনীরা লোভ দেখিয়ে গরিবদেরকে শোষণ করছে, তার উপর প্রিপেড, যার ফলে একটা মানে কি বলবো ছেলে যার খুব ভবিষ্যৎ খুব উজ্জ্বল হওয়ার কথা ছিল, ক্লাস 7, 8, 9 পর্যন্ত সে ফার্স্ট হতো, কিন্তু তার বাবার জেলে গেল, তার জীবনটা কিভাবে অন্য খাতে চলে গেল। এই একটা দুর্ঘটনায় কিভাবে পুরো একটা সংসার ছন্নছাড়া হয়ে গেল। অর্থাৎ সমাজের বিভিন্ন দিকগুলো আপনি তুলে দিচ্ছেন আপনার নাটক তুলে ধরার চেষ্টা। আমরা এখন শুনেছি ওনার নাটকের বিভিন্ন বৈচিত্র্যময় অধ্যায়গুলো। উনি ইদানিং যে নাটকটা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, যেটা খুব সকলের সম্বোধিত একটা নাটক, আমরা দ্য গ্রেট এসকেপ না দিয়েছি, দ্য গ্রেট এসকেপ। এখন আপনি যদি বলেন আগেও নাটক করতেন, বর্তমানেও নাটক করে আসছেন, এই দুইটি পিরিয়ডের মধ্যে কতটুকু পরিবর্তন এসেছে? দুইটা পিরিয়ডের মধ্যে পরিবর্তন মূলত আমি দেখি যা গুণগত মানের একটা বিরাট বড় পরিবর্তন। বা আগে আমি আমার নিজের জন্য আগে যেভাবে নাটক করে ফেলতাম, এখন আমি সেভাবে যাই না। নাটকের গুণগত মানটাকে খুব বেশি মাত্রা জোর দেওয়ার চেষ্টা করি। বা ওই 9-এর দশকের শেষ বা 2000, 2002, 3, 4, 5 এই সময়টাতে যে ধরনের নাটক আমি দেখতাম, তার তুলনায় এখন গুণগত মানের পরিবর্তন অনেক বেড়েছে। এটা আলোর ব্যবহার হোক, আবহ সঙ্গীতের ব্যবহার হোক, বা স্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড হোক, অভিনয়ের স্ট্যান্ডার্ড হোক, সেগুলো মঞ্চ নির্মাণেও অনেক ভ্যারাইটি এসছে। যে জিনিসটা প্লাস সবচেয়ে বড় জিনিস, ওই সময়েও আমি দেখেছি অনেক টিম কলকাতার নাটক, বাংলাদেশের নাটকের মানে স্ক্রিপ্টের উপর নির্ভর করত। বর্তমানে ত্রিপুরাতে আমি দেখি 100টা নাটক হলে প্রায় 90টা নাটকই লোকাল স্ক্রিপ্টের হচ্ছে। ত্রিপুরাতে যে স্ক্রিপ্টের যে একটা জায়গা তৈরি হয়েছে, নিজস্ব ঘটনা একটা তৈরি হয়েছে, অনেকে স্ক্রিপ্ট লিখছে, এবং সেই নাটকগুলো ভালো ভালো নাটক হচ্ছে। ওই জায়গাটা একটা বড় পরিবর্তন, যে নিজস্ব স্ক্রিপ্ট হচ্ছে,
লোকাল ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহার হচ্ছে, আমি লোকাল ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দেই। আমরা এখনো যেরকম আমি শুদ্ধ ভাষায় কথা বলছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটাতে সাবলীল নই, এবং আমি খুব গর্ববোধ করি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজকে, কারণ এটা আমার মায়ের ভাষা, মাতৃভাষা, আমি মায়ের ভাষা। মায়ের ভাষা, আমি এটা থেকে শিখেছি, তাই ওই ল্যাঙ্গুয়েজে নাটক হলে ভালো লাগছে। এবং আমাদের দর্শক যারা তারাও খুব লেট করে ভালো, মন খুব থেকে তাড়াতাড়ি, নেয়। হ্যাঁ, মন থেকে নেয়। তবে আরেকটা জায়গা যেটা মানে এটা আশার মাঝে নিরাশার কথা, ককবরক নাটক সেই সময় যতটা ছিল এখন একদমই নেই বললে। অনেক চেষ্টা করা হচ্ছে, অনেককে বলা হচ্ছে তোমরা করো তোমরা করো, কিন্তু ককবরক নাটকটা হারিয়ে যাচ্ছে। করছে দু একজন চেষ্টা করছে, ইসেতে আমাদের সিনিয়রদের মধ্যে নন্দকুমার দেববর্মা তো আছেনই, রুহি দেববর্মা স্যার আছেন, নন্দকুমার দেববর্মা স্যার আছেন, ওনারা চেষ্টা করছেন, তবে ওনাদের তো বয়স হয়েছে। আর ইয়ং জেনারেশনের মধ্যে প্রহর জমাতিয়া, সুরজিৎ দেববর্মা, ওরা কিছুটা কাজ করার চেষ্টা করছে, কিন্তু করলে কি হবে, তাদের মধ্যে যে কোনো কারণেই হোক একটা গ্যাপ তৈরি হয়েছে। ককবরক নাটকটা ওই সময়ও যতটা দেখেছি, এরকম লামপ্রা ট্রাস্ট ছিল মধুদেব বর্মার, অনেকগুলো, বা রুহি দেববর্মা স্যার বা নন্দদেব বর্মা স্যার, তারা যেভাবে নাটক ওই সময় করতেন, এখন তারা বয়সের ভারেই হোক কিছু করতে পারছেন না, এটা স্বাভাবিক। আর ইয়ং জেনারেশন সেভাবে ককবরক নাটকে আসছে না, এটা একটা নিরাশার জায়গা। আমরা দেখেছি সরকারিভাবে রাজ্যস্তরীয় নাট্য উৎসব হয়েছে, এটা আমাদের সকল নাট্য দলগুলোর জন্য একটা সুসংবাদ বটে। এখন এই নিয়ে যদি আপনার কিছু বলেন, সরকারের বিভিন্ন কর্মপদ্ধতিগুলো নিয়ে কিভাবে নাটকের জন্য ওনারা সময় দিচ্ছেন, বা বিভিন্ন নাট্য দলগুলোকে তুলে আনার জন্য যে কাজগুলো করছেন, এই নিয়ে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি বর্তমানে রাজ্য সরকার বিভিন্ন হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে আনার চেষ্টা করছে, যেটা নাকি গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসন্ত উৎসব, রাজ্যভিত্তিক বসন্ত উৎসব যেটা, সেই জায়গাতে উনি ভাষণে বলেছেন, সেই কাজটা দীর্ঘদিন ধরে চলছে। শুধু নাটক নয়, যাত্রা, যেরকম 9 তারিখ থেকে স্টেট লেভেল যাত্রা উৎসব শুরু হচ্ছে ধর্মনগরে। দুইটা বিষয় মাথায় রাখা দরকার, রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিটা কি হচ্ছে এখন, যে বিভিন্ন হারিয়ে যাওয়া বিষয়গুলি আনা, আরেকটা হচ্ছে আগরতলা কেন্দ্রিক না রাখা, শুধুমাত্র আগরতলাতেই রাজ্যভিত্তিক সব প্রোগ্রাম হবে তা না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। যেরকম শুধু নাটকের বিষয় না, আমি পরে আসছি এই জায়গাতে, কবিতা ও সাহিত্য উৎসব গত বছর গোমতী জেলাতে হয়েছে, খুব সাকসেসফুলি হয়েছে। এবছর হয়েছে ঊনকোটি, চেঞ্জ হয়ে গেছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়, কারণ পুরোটা স্টেট লেভেল একটা কম্পিটিশন হলে কি সবাই যাচ্ছে, একটা কালচারাল ইন্টারচেঞ্জ হচ্ছে, ওরা দেখার সুযোগ পাচ্ছে। কারণ আগরতলা মানুষ তো কি আর ঊনকোটিতে দেখবে না, তাই ঊনকোটির মানুষরাই দেখবে। আগরতলাতে যদি হতো সবসময় তো আগরতলার মানুষই দেখছে, তাই ওরা ডিপ্রাইভ হবে কেন? ওই দৃষ্টিভঙ্গি নিয়ে যেরকম যাত্রা উৎসব এর আগের বার আগরতলাতে হয়েছে, এবার ধর্মনগরে যাচ্ছে। মিশাতে স্টেট লেভেল নাট্য উৎসব গত বছরে এখানে হয়েছে, গত বছরের আগেও হয়েছিল, কিন্তু বড় পরিসরে রাজ্য সরকারের মানে তথ্য সংস্কৃতি দপ্তর বিশেষভাবে উদ্যোগ নিয়েছে নাটকের দলগুলিকে নিয়ে বড় পরিসরে করা। তাই গত বছরও 11 দিন নাট্য উৎসব হয়েছিল, 22টা নাটকের দল অংশ নিয়েছিল। এবছর আরো বেশি 34টা নাটকের দল, এবং ত্রিপুরার ইতিহাসে এটা সর্ববৃহৎ নাট্য উৎসব এখন পর্যন্ত। নাট্য উৎসব বললে ভুল, ধারাবাহিক কোন সাংস্কৃতিক কর্ম ও যজ্ঞ এত দিন ধরে 15 দিন ধরে টানা 11 নভেম্বর থেকে, আর ডিসেম্বর থেকে মনে হয় শুরু হয়েছিল, 25 ডিসেম্বর পর্যন্ত চলেছিল, টানা না 14 থেকে 25 পর্যন্ত, না 11 থেকে 25, যাই টানা 15 দিন ধরে 34টা নাট্যদল। এর মধ্যে ককবরক নাট্যদল ছিল 2টা না 3টা ছিল, এবং আমরা দেখেছি খুব সুগঠিত একটা নাট্য উৎসব হয়েছে এবং সাড়া ফেলেছে। এবং এটা আমাদের কাছে একটা ভয় ছিল যে আমরা ভাবছিলাম যে এটাতে মানে আমরা ভাবছিলাম বলার পেছনে কারণ হচ্ছে আমি নাট্য উৎসব কমিটির একজন ছিলাম, সৌভাগ্যবশত সরকার আমাকে অর্গানাইজ করার জন্য যে কমিটি তৈরি করেছে সেই কমিটিতে আমাকে রেখেছিল। তখন ভাবছিলাম যে এতদিন ধরে যে অনুষ্ঠান চালিয়ে যাওয়া, দর্শক তো পাবো না, কিন্তু আপনি নিজেও আপনার টিম নিয়ে পার্টিসিপেট করেছেন, আপনি দেখেছেন দর্শক, প্রতিদিন দর্শক ছিল। এই জায়গাটা একটা ত্রিপুরার ইতিহাসের এত বড় ধারাবাহিক কর্মসূচি সরকারি স্তরে আর হয়। আমরা থিয়েটার বাড়ি এই অনুষ্ঠানে আমরা
আপনারা যারা ছিলেন এই নাট্য উৎসবকে সাফল্যমণ্ডিত করার পিছনে যারা ছিলেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো। আপনারা এইভাবেই এই কর্মযজ্ঞগুলো চালিয়ে যাবেন। না, এটা তাহলে রাজ্য সরকারের উদ্যোগ, আমরা জাস্ট কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে কাজ করেছি, আর কিছু না। এটা একটা বিশাল কাজ হয়েছে। যেরকম ত্রিপুরার ইতিহাসে হতে যাচ্ছে এই যাত্রা উৎসব, যেটা নাকি এই প্রথম এত বড় যাত্রা উৎসব হচ্ছে। 15টা নাট্যদল নিয়ে 15 দিন, একটা না, এটাও 15 দিন, 9 তারিখ থেকে শুরু হবে, 23 তারিখ পর্যন্ত চলবে। যেটা প্রায় হারিয়ে যাচ্ছে সেটাকে নিয়ে যাত্রা উৎসব সারা ত্রিপুরার 15টা নাট্যদলকে নিয়ে, এবং ভালো পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, থাকা খাওয়া আলো মঞ্চ দেওয়া হচ্ছে, প্রোডাকশন কস্ট একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। এই প্রথম বিষয়টা হচ্ছে। শুধু তা নয়, যেমন কবিতা আবৃত্তি উৎসব, কবি গান, তারপর আমরা রাজ্য সরকার আরেকটা ইসে করেছে, হারিয়ে যাওয়া সংস্কৃতি, একটা বাঘাই সিন্নি বা বাঘের সিন্নি বলা হয়। চৈত্র সংক্রান্তিতে মাগন ভিক মাগে, বাঘ সেজে, বিভিন্ন বহুরূপী সেজে, এটা খোয়াই থেকে তুলে আনা হয়েছে, ওদেরকে এনে প্রোগ্রাম করানো হচ্ছে। তো যে জায়গাতে যেটা হারিয়ে যাচ্ছে, যেরকম শুধুমাত্র আমি বাঙালিদের কথা বলবো না, জনজাতিদের একটা বাদ্যযন্ত্র চংপ্রেং, বিখ্যাত বাদ্যযন্ত্র চংপ্রেং একজনই ছিলেন বাজানোর, আর উনি সদানন্দ দেববর্মা, উনি মারা যাওয়ার পর আর কেউ থাকবে না। সেই চিন্তা করে আমরা ইজেসিসি, ইস্টার্ন জোন কালচারাল সেন্টার, মিনিস্ট্রি অফ কালচারের কাছে আমরা আবেদন করলাম যে এটাকে বাঁচিয়ে রাখা। তারা ওয়ার্কশপ করলেন, এখন 10 জন শিল্পী তৈরি, চংপ্রেং যন্ত্রটা বানানো এবং তা ইসে করা, বাজানো, এটা নিয়ে ওয়ার্কশপ করেছেন, উনিই করিয়েছেন, তৈরি হয়েছে। তাই বিভিন্ন দিক থেকে চলছে। আর সৌভাগ্যবান, কিছু কিছু কাজের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি যুক্ত হতে পারছি, এটা আমার সৌভাগ্য আর কি। এটা আমাদেরও সৌভাগ্য যে আমরা আপনাদের স্পর্শ পেয়েছি। না, আমরা সবাই মিলেই তো করা। নাটকে যুবকদের আশা বা যুবকদের আরো বেশি পরিমাণে যোগদান করানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, বা আগে থেকে বর্তমানে আরো কিভাবে ছেলে মেয়েরা যারা নাটকে যুক্ত হতে চায় তাদের জন্য আপনি কিছু মেসেজ দিতেন? খুব ভালো একটা প্রশ্ন, খুব সময় উপযোগী একটা প্রশ্ন। তার জন্য কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন, আমাদের ত্রিপুরার 2টা জায়গায় একটা নাটকের সম্মিলিত প্ল্যাটফর্ম হয়েছে। আগরতলাতে 16টা নাট্যদল নিয়ে সম্মিলিত নাট্যপ্রয়াস নামে একটা প্ল্যাটফর্ম আছে। ধর্মনগরেও 12টা নাট্যদল মনে হয় একজোটে নাট্যচর্চা নিয়ে, তারা প্রতি মাসের 2য় শনিবার নাটক করছে। আগরতলাতে প্রতি মাসের 2য় শনিবার নাটক হচ্ছে। তাই এই যুবকদের আনা বা যুবকদেরকে এখানে আরো বেশি বেশি করে আকর্ষণ করা বা তাদেরকে যুক্ত করার কাজটা সম্মিলিত নাট্যপ্রয়াস উদ্যোগ নিয়েছে, যার জন্য আমরা প্রথম করেছি এবার। আপনারা জানেন 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস, ত্রিপুরাতে 27শে মার্চ। আগরতলাতে দীর্ঘদিন ধরে শিল্পতীর্থ একটি সংস্থা আছে, করে চলছে, তাদের সঙ্গে আমরা বিগত 3 বছর ধরে সম্মিলিত নাট্যপ্রয়াস জয়েন্টলি করছি। এবছরও আমরা জয়েন্টলি উদ্যোগের মধ্যে আমরা ছেলেদের জন্য 40 বছরের নিচে 16টা নাট্যদল থেকে 16 জন প্রতিনিধিকে নিয়ে একটা সেমিনার করেছি, আমাদের নাটক আমাদের দায় এই বিষয়ে। এবং তাদের কথা থেকে বিভিন্ন তথ্য বেরিয়ে এসে, তাদের ডিমান্ডটা কি, সেই অনুযায়ী আগামী দিনে যেন আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি, তার রূপরেখা তৈরি করা, তার জন্য কাজ হয়ে গেছে। যেরকম আমাদের সম্মিলিত নাট্যপ্রয়াসের আজকে 31 মার্চ 2য় দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো, এই কিছুক্ষণ আগে শেষ হলো, সকাল থেকে শুরু হয়েছে। ওই জায়গাতে দেখলাম প্রত্যেকটা দল থেকে 5 জন প্রতিনিধি ছিল, প্রায় 100 জনের মতো। এর মধ্যে 50% উপর যুবক যুবতী ছিল। এটা একটা উৎসাহ, আমাদের সবাইকে উৎসাহ দিয়েছে। এবং আমরা বারবার প্রত্যেকেই তাদের নিজস্ব বক্তব্য বলেছে যে যুবকদের এই ইনভলভমেন্ট, তাই যুবকদের যোগদান যত বেশি হবে আমরা বলতে পারবো আমাদের ভবিষ্যৎ সুদৃঢ়। একদম একদম। তাই এটা নিয়েও কাজ চলছে। আজকেও অনেক চর্চা হয়েছে যে আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতা, আন্তঃ মহাবিদ্যালয় নাটক প্রতিযোগিতা, এগুলোকে আবার চালু করা যায় কিনা, এটা বন্ধ হয়ে আছে, চালু করার
সেই বিষয়েও রাজ্য সরকারের কাছেও দাবি জানানো হবে। সম্মিলিত নাট্যপ্রয়াসের পক্ষ থেকে এটা সিদ্ধান্ত হয়েছে, বা সম্মিলিত নাট্যপ্রয়াস নিজ উদ্যোগেও হয়তোবা আগামী দিনে যুবকদের জন্য কাজ শুরু করবে। এটা একটা খুব ভালো উদ্যোগ এবং আমাদের যারা নাট্যকর্মীরা আছে তাদের জন্য একটা ভালো সংবাদ। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এটা একটা ভালো পদক্ষেপ। এখন পার্থবাবু, আপনার কাছে জানবো, আপনি অনেক যাবৎকাল নাটক করছেন, নাটক দেখলেন বিভিন্ন নাট্য দলে, আপনার ভালো লাগা কিছু নাটক অন্য নাট্য নির্দেশকও হতে পারে যদি আমরা জানি। না, এটা আমার বিভিন্ন নাটকের মধ্যে বেশ কয়েকটা নাটক আছে ভালো লাগা। যেরকম একটা বলতে পারি আমি, সঞ্জয় করের নির্দেশনায় প্রেতচ্ছায়া, যেটাতে আমি অভিনয় করিনি, আমি দেখেছি, ভালো লেগেছে। সঞ্জয় করের নির্দেশনায় স্ত্রীর পত্র, রবি ঠাকুরের গল্প অবলম্বনে, এটাতে আমিও অভিনয় করেছিলাম ইন্টার অফিসে, খুব ভালো লেগেছে। বিভু ভট্টাচার্যের নির্দেশনায় ধরতি আবা, এটাও চা বাগানের তাদের জীবনযাত্রা নিয়ে এবং শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে, এবং বিরসা মুন্ডার জীবন কাহিনী, এখন যার নামে জনজাতি গৌরব দিবস, বিরসা মুন্ডার জন্মদিনে। এটাও আমি যখন করি ধরতি আবা, তখনও মনে হয় 2003-04 সাল এরকম। সেই সময় বিরসা মুন্ডার জীবন নিয়ে বিভুদার লেখা, বিভুদার হিসেবে ভালো নাটক, ওইগুলো ওই সময়ের কথা বলছি। তারপর অসুখ একটা নাটক দেখেছি আমাদের, আমি রাজ্যের কথা বলছি, এখন উনি নেই, আগরতলায় চলে গেছেন, সুবুদ্ধের ডাইরেকশনে, খুব সম্ভবত উনারই লেখা নাকি বলতে পারি না, মনে নেই। অসুখ নাটক ভালো লেগেছে। আর সম্প্রতিকালের মধ্যে যে নাটকগুলো ভালো লেগেছে, এর মধ্যে বিভুদার আরেকটা নাটক ভালো লেগেছে, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। ওটাতেও আমি অভিনয় করেছিলাম রামকৃষ্ণের চরিত্রে, ওটাও ভালো নাটক লেগেছে, মানে মিশে রাখার মতো। আর সম্প্রতিকালে যে নাটকগুলো হয়েছে তার মধ্যে ভালো লেগেছে যেরকম উত্তম দাসের রাঙামাটি নাট্যক্ষেত্রের পরিচালনায় শটে সাতটাং একটা নাটক বেশ ভালো করেছে। তারপর রং পিটের গৌতম দাসের পরিচালনায় কে একটা নাটক আছে, কে ভালো লেগেছে। বিদ্যুৎজিৎ চক্রবর্তীর রাজারামের লটারি, সৃজন হবে কবে, এই সম্প্রতিকালে এই নাটকগুলি মানে মনে রাখার মতো ভালো লেগেছে। তারপর নাট্যভূমি গ্রুপ থিয়েটারের পার্থপ্রতিম আচার্যের একটা নাটক ওয়াক্সা বেশ ভালো লেগেছে। তারপর আর একটা আছে সরল বার্তা নাটকটাও ভালো, মানে বেশ কয়েকটা নাটক আমাদের রাজ্যের যারা আছেন তাদের। তারপর সমীর রায় মারা গেছেন, উনার নাটক একটা, নামটা ভুলে গেলাম, নাটকের নামটা মনে নেই, কিন্তু ছবিগুলো চোখে ভাসে। তারপর ননীদেব, নাট্যগুরু ননীদেব, ওনার বেশ কিছু নাটক, মানে সত্যি কথা বলতে ওনার বেশ কিছু নাটক না, ওনার সব নাটকই আমার ভালো লাগে। আর নাটকের অনেক কিছু উনি মূলত বাচিক পার্টটা আমি শিখেছি, মানে আমাকে ভীষণভাবে গাইড করেছে বিভু ভট্টাচার্য। আর ডিজাইনিং, নাটকের ডিজাইনিং হাতে ধরে আমাকে শিখিয়েছে বলতে গেলে ননীদেব থেকে আমি শিখেছি। সঞ্জয় কর আছে, সঞ্জয় কর থেকে শিখেছি যে ডিটেইলিং, একটা নাটকের ডিটেইলিং কতটা নিখুঁত হওয়া দরকার, ডিটেইলিং এর দিকে নজর দেওয়া, এই বিষয়গুলো শিখেছি। তো ননীদার বেশ কিছু নাটক মানে ছবির মতো চোখে ভাসে। ওরা কদমালি, তারপর লাঠিকাণ্ড, তারপর পাত্রী চাই, তারপর আমার একটা বাজেট দোষ, আমি নাটকের নাম ভুলে যাই, সব আমার নিজের নাটকের নাম ভুলে যাই। মানে ননীদার ডিজাইনিংটা সম্পূর্ণ আলাদা। ত্রিপুরা রাজ্যে যতজন ডিজাইন করে নাটকের, এর বাইরে সম্পূর্ণ আলাদা ডিজাইনিং ননীদার। মানে দর্শককে কিভাবে নাটকের মাঝে আটকে রাখা যায় সেটা ননীদা খুব ভালো বুঝে, দর্শককে উঠতে দেবে না। এবং আমি দেখিনি ননীদার কোনো নাটক দর্শক বোর হয়ে বেরিয়ে গেছে, বোর হওয়ার কোনো জায়গা নেই। ভারী ভারী বিষয়, গম্ভীর বিষয়ও উনি এমন ভাবে বলার করেন যে ডিজাইনিং থাকে, দর্শক বসে থাকবে। ননীদার ডিজাইনিংটা সম্পূর্ণ আলাদা। ননীদার বেশ কিছু নাটক ভালো লেগেছে, এই আর কি। তবে সম্প্রতিকালে বেশ ভালো কাজ করছে, উত্তম, ভালো লাগছে কাজ। বিদ্যুৎ তো আগে থেকেই ভালো কাজ করে, বিদ্যুৎজিৎ চক্রবর্তী, বিদ্যুৎজিতের কাজের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে সব সময়, সে কাজটাও ভালো করছে।
আর এছাড়া আমি এগুলো বললাম আগরতলার বাইরের যদি বলা হয়, হ্যাঁ, মেলাঘরের বুবাইয়ের কয়েকটা কাজ ভালো লেগেছে। তারপর শুভব্রত চক্রবর্তী, গোমতীর শুভব্রত, অভিজিৎ দাস কাজ ভালো করছে। ধর্মনগর থেকে স্বরূপ ঘোষ শান, তার মানে ইয়ং জেনারেশনের মধ্যে ভালো কাজ করছে। অনির্বাণ চক্রবর্তী আছে ধর্মনগরের কথাচিত্র, স্বরূপের নাটকের সংস্থার নাম হচ্ছে ইচ্ছে টানা। ওরা ভালো কাজ করছে, ভালো লাগছে। ঊনকোটিতে অমরজিতের বেশ কয়েকটা নাটক বেশ ভালো লেগেছে। এরকম বিশেষভাবে বলতেই হয় সায়েন্স ড্রামা কম্পিটিশন, ওটাতে সায়েন্স এন্ড টেকনোলজি যেটা করে, এটাতে পরপর 2 বছর সে স্টেট লেভেল ফার্স্ট হয়েছে। এবার তো ন্যাশনাল লেভেলও ফার্স্ট হয়েছে। এর আগের বার ন্যাশনাল লেভেলে মনে হয় সেকেন্ড হয়েছিল। মানে এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, জোনাল লেভেল, মানে নর্থ ইস্ট জোন, তারপর ন্যাশনাল লেভেল, মানে অনেকগুলো স্টেপ পার করে। এটা আমাদের ত্রিপুরার জন্য করবে। অমরজিতের ডিজাইনিং ভালো। এছাড়াও যারা একদম ইয়ং এর মধ্যে কাজ করছে, রিমি দেব আছে, রিমির ডিজাইনিং ভালো লাগে নাটকের। সীমা আছে, সীমা দাস, সীমার ইস্যু ভালো লাগছে। এখন একটু সরে গেছে হয়তো বা মৌসুমী দেবনাথ, এখন সে কাঠালিয়াতে আছে, সোনামুড়া কাঠালিয়াতে। মৌসুমী এর আগে করেছে কিছু কাজ, ভালো কাজ করেছে। ইন্দিরা বাচ্চাদের নিয়ে কাজ করছে ভালো। তবে ইন্দিরার ডিজাইনিং থেকে আমার কাছে ইন্দিরার ভালো লাগে ওর কস্টিউম ডিজাইন, প্রপস ডিজাইন, ওটা খুব ইন্দিরার বেশ ভালো। তাই এইগুলো বলা, এর বাইরেও তো অনেক আছে, হয়তো বা এক্ষুনি মুহূর্তে মনে নেই, ওরা আবার রাগ করতে পারে। আমরা মানে ওনার কথা থেকে আমরা মানে মোটামুটি ধরে নিতে পারি আমাদের নাটকটা নতুন প্রজন্মের কাছে ভালোভাবে পৌঁছেছে এবং এটা সামনের জন্য একটা সুখবর। আমি তো বলি পজিটিভ। অনেকেই বলে যে না নতুন প্রজন্ম নেই, আমি তো দেখি তা না, আছে করছে। এখন সবাই আসবে, আমার 400 জন দর্শকের মধ্যে 400 জনই নতুন প্রজন্মের থাকবে, এটা তো অবাস্তব চিন্তা ভাবনা। হ্যাঁ, তবে এইটা ঘটনা, নতুন প্রজন্মের তারা নিজে নাটক করতে যতটা উৎসাহী, নাটক দেখতে ততটা উৎসাহী না। এটা একদম বাস্তব। তারা অন্যের নাটক দেখবো সেই জায়গাটা যেতে চায় না। এটা আমি একদম আমার টিমের মধ্যেও দেখেছি, অন্য টিমেও দেখেছি। পার্টিকুলার কয়েকজন রেগুলার নাটকে পাই, কিন্তু অন্য টিমের ওরা কিন্তু নাটক করে, রেগুলার করছে, বিভিন্ন টিম থেকে করছে, নিজে নাটক করছে মঞ্চে, কিন্তু অন্যের নাটক দেখতে আমি যাব না। এটা কিন্তু ভাইরাস। বয়স্ক যারা আছে তারা সব ইয়েতে যাচ্ছে। এই জায়গাটা একটা ভয়ঙ্কর দিক যুবকদের। অন্যের নাটক, আমরা অন্যের নাটক যদি না দেখি নিজের ভুল ত্রুটিগুলো, হ্যাঁ একদম নিজেকে সমৃদ্ধ করা যায় না। আমি অন্যের জিনিস যত বেশি দেখবো, বিভিন্ন জনের দেখবো, বা তত নিজের ভুল ত্রুটি বুঝতে পারবো যে আমার কি। কারণ আমি যখন করছি আমি তো দেখি না আমার অভিনয়টা, আমারটা বিচার করবে দর্শক যে আমার কোন জায়গায় ভুল, কোন জায়গায় ইস্যু আছে। তাই দর্শক যতক্ষণ দেখবে ততক্ষণ তারা বলতে পারবো আমার ভুল ত্রুটি। আমি যখন দর্শক হিসেবে আরেকজনেরটা দেখবো তখন আমি বলতে পারবো। তাই নতুন প্রজন্মের কাছে আমার একদম বিনম্র অনুরোধ থাকবে, তোমরা যত বেশি পারো নাটক দেখো, যত বেশি পারো নাটক দেখো। খুব সুন্দর একটি বার্তা পেলাম আমরা পার্থবাবুর কাছ থেকে। আমরা নিজেকে সমৃদ্ধ করতে হলে আমরা অপরের নাটকগুলো দেখতে হবে, তাহলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো আমরা বুঝতে পারবো। আমরা আবারও ধন্যবাদ জানাই পার্থ মজুমদার মহোদয়কে, উনি আমাদের এই থিয়েটারে অনুষ্ঠানে সময় দিয়েছেন। ধন্যবাদ। নমস্কার, আপনাদেরকে ধন্যবাদ, আমাকে এখানে যোগ্য মনে করেছেন আপনাদের থিয়েটার বাড়ি আড্ডায়। আবারও মোহরী নাট্য সংস্থাকে অসংখ্য ধন্যবাদ। আমি যতটুকু জানি আপনারাও খুব সীমিত সামর্থ্যের মধ্যে ভালো কাজ করছেন, চেষ্টা করছেন। আগামী দিনে তা চালিয়ে যাবেন সেই আশা অবশ্যই রাখি। আমার একটাই স্বপ্ন, পুরো রাজ্যে নাটকের চর্চাটা ছড়িয়ে পড়ুক, বেশি বেশি করে হোক, বেশি বেশি করে হোক। যেরকম অমরপুরে আমি সেদিনও বলেছি, যদু ভূষণ শুক্ল দাস, এই জায়গাতে একটা কথা বলতে হয়, মনে হলো আমি শেষ হলেও সে হলো না শেষ, এরকম আর কি ব্যাপারটা। যে দেখুন, রাজ্য সরকার থেকে কিন্তু এই আরেকটা বিষয় করা হয়েছে, ইয়ংদের জন্য কিন্তু সরকারি স্তরে পুরস্কার ঘোষণা করা হয়েছে 4টা বিষয়ের উপর: নাচ, গান, থিয়েটার, আর্ট।
35 বছরের নিচে যারা কাজ করছে তাদের জন্য রাজ্য সরকার থেকে যেরকম নাটকের জন্য অজিত মজুমদার স্মৃতি পুরস্কার, এর আর সিনিয়রদের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার আছে। কিন্তু ইয়ংদেরকে আপলিফট করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু রাজ্য সরকার থেকে আমাদের দাবি ছিল এবং সরকার মেনে নিয়েছে। আমরা যখন দাবি করেছি সরকারের কাছে যে ইয়ংদেরকে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় সরকার যেরকম বিসমিল্লাহ খাই অ্যাওয়ার্ড দিচ্ছে বিভিন্ন ফিল্ডের জন্য সঙ্গীত নাটক একাডেমি, তেমনি ওটা 40 বছর, আমাদের এখন 35 বছরের মধ্যে হলেও একটা কিছু দেওয়া হোক। এবং সঙ্গে সঙ্গে সরকার মেনে নিয়েছে আমাদের দাবি এবং 4টা ফিল্ডে কিন্তু এটা অলরেডি চলছে আজকে 3 বছর ধরে। ওই যেটা বলছিলাম যে যদুভূষণ শুক্লদাস কিন্তু রাজ্য সরকারের সেই অজিত মজুমদার স্মৃতি পুরস্কার পেয়েছে, মেলাঘরের বুবাই পেয়েছে, খোয়াইয়ের সৌরজিৎ এবছর পেয়েছে, সৌরজিৎ গো, সেও কাজ করছে। যদুকেও বলেছি তুমি কাজ থামাবে না, তুমি শুধু বাচ্চাদের নিয়ে করলে, বাচ্চাদের নিয়ে ভালো কাজ করছে, সে একটা থিয়েটার স্পেসও করেছে, কিন্তু তা না, বড়দের নিয়েও কাজ করো তুমি। বলছে স্যার চেষ্টা করি, কঠিন লাগে। আমি বলি না, করো। তাই যুবকদেরও পুরোদমে এগিয়ে আসা দরকার। এটা একটা সরকারি তরফ থেকে যতটুকু পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিটা আমরা যদি কাজে লাগাতে পারি, এটাই আমার ইচ্ছে, চারদিকে যেন নাটক ছড়িয়ে পড়ে। এই জন্য বললাম, আপনার মুহুরী নাট্য সংস্থা কিছুদিন আগে নাট্য উৎসব করেছেন, আপনারা সীমিত সামর্থ্যের মধ্যে করছেন, এবং একটু আগে শুনলাম এবার আপনি শহরে টাউন হলে না করে গ্রামে নিয়ে যাচ্ছেন। এটা তো আরো বেশি ভালো, মানে খুব ভালো ভাবনা। কারণ ওই জায়গায় করাটা মানুষের যে পরিমাণ, আমি নিজে দেখেছি গ্রামের দিকে করতে গিয়ে মানুষের যে ভালোবাসা পাওয়া যায়, স্বতঃস্ফূর্ত ভালোবাসা, শহরের মানুষ থেকে এতটা ভালোবাসা আমরা পাওয়া যায় না। স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, স্বতঃস্ফূর্ততা, প্রাণ, এই প্রাণটা ওখানে পাওয়া যায় বেশি। তাই আপনি যে যাচ্ছেন, আপনার উৎসব ওখানে করবেন, তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল মোহিনী নাট্য সংস্থাকে আমার তরফ থেকে। এসে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবারও যে আমাকে আমন্ত্রণ করার জন্য। শেষ হতে হতে আমরা আরো অনেক কিছু জেনেছি। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।